আপনারা তো আওয়ামী লীগকে বুঝে বা না বুঝে পুনর্বাসিত করছেন। এই সরকারকে বসাতে গিয়ে আমি 15 দিন একটানা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। জাতীয় সরকার ছাড়া এই রাষ্ট্রের যে পরিবর্তন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, সেটি সম্ভবপর হবে না। একমাত্র সমাধান হলো একটি ইলেকশন দেওয়া, এবং সেই ইলেকশন কি রাষ্ট্র সংস্কারের আগে নাকি পরে? অবশ্যই রাষ্ট্র সংস্কারের পরে ইলেকশন। গুরুত্বপূর্ণ যে সংস্কার, সেটি পুলিশের মধ্যে সংস্কার, সেটি সচিবালয়ের সংস্কার, সেটি আপনার নির্বাচন কমিশনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটির সংস্কার, যেমন সংবিধানের সংস্কার। এই সংস্কারগুলো করার মাধ্যমে ইলেকশন তারা দিতে পারে। কিন্তু এই সংস্কার না করে শুধুমাত্র ইলেকশন দিলে তাহলে তো আসলে দেশের পরিবর্তন হলো না। এবং শুধুমাত্র সরকার বদলের জন্যই কিন্তু মানুষ জীবন দেয়নি। মানুষ জীবন দিয়েছে একটি রাষ্ট্র এমন হবে যে রাষ্ট্রে আসলে কোনো ধরনের শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না। শেখ হাসিনা গিয়ে আবার শেখ হাসিনা ফিরে আসবে, এই ব্যবস্থা থাকবে না। সুতরাং মানুষ শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষ কিন্তু রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। তো আমরা এখন চাই যে সেই শাসন ব্যবস্থার পরিবর্তন। কিন্তু এর মানে এই নয় যে আপনি শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য 10 বছর ক্ষমতায় থাকবেন। রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনারা প্রস্তাবনা দেন, আপনারা শুরু করে দিয়ে যান, বাকিটা শেষ আমরা করব, আমরা যারা রাজনৈতিক দলগুলো। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা শুরু করব, আমরাই শেষ করব, তাহলে তো হবে না। এখনই তো জনগণ আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, কারণ আপনারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনাদের কথা মানুষ শুনছে না। আপনাদের কমান্ড পুলিশ শোনে না, সচিবালয়ের কর্মকর্তারা শোনে না, সরকারের কোনো কর্মকর্তা শোনে না, কারণ তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসরদেরকে তো আপনারা বিতাড়িত করতে পারছেন না। আপনারা তো আওয়ামী লীগকে বুঝে বা না বুঝে পুনর্বাসিত করছেন। এক জায়গা থেকে আওয়ামী লীগ সরিয়ে ওই জায়গায় আবার আওয়ামী লীগ আনছেন। দিনাজপুরের ডিসিকে সরিয়ে খাগড়াছড়িতে দিচ্ছেন। তো খাগড়াছড়িতে যিনি ডিসি ছিলেন তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী না? দিনাজপুরে যিনি ছিলেন তিনি সুবিধাভোগী না? এই রদবদলের মাধ্যমে তো আসলে ব্যবস্থার পরিবর্তন হয় না। এই ব্যবস্থার পরিবর্তন একমাত্র পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে। এর বাইরে এই সরকারের পক্ষে আসলে এই ব্যবস্থার পরিবর্তন করা সম্ভবপর নয়। কারণ এই সরকার তো জনবল নাই, এই সরকারের পলিটিক্যাল অর্গানাইজেশন নাই। এই সরকার তো আসলে এক ধরনের শূন্যের উপর দাঁড়িয়ে আছে। শুধুমাত্র দলগুলো তাদেরকে সমর্থন দিচ্ছে, এই কারণে জনগণ তাদেরকে ভাসমান সমর্থন দিচ্ছে। এখন তো আর জনগণ মাঠে নেমে সমর্থন দিবে না। জনসমর্থন আছে সরকারের, কিন্তু সেটি ভাসমান। তবে মানুষ কিন্তু এই ভাসমান সমর্থন সবসময় থাকে না। ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে পরিবর্তন হয়। আজ থেকে 2 মাস আগে সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আস্থা, বিশ্বাস ছিল, মানুষ বলছিল যে চালের কেজি 500 টাকা হইলেও কিনে খাবো, তবুও আমরা চাই রাষ্ট্র সংস্কার। মানুষ এখন কি বলে? মানুষ এখন বলছে যে ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প আমরা শুনতে চাই না। মানুষের বয়ান বদলে গেছে। 3 মাস পরে আরও বদলাবে, 6 মাস পরে আরও বদলাবে। সুতরাং সরকারের উচিত হবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কার করে ইলেকশন দিয়ে দেওয়া। সেই ইলেকশন দিতে যদি সরকার খুব বেশি সময় নেয়, মনে করেন যে 5 বছর নিল, 10 বছর নিল, তাহলে তো আরেকটি এই সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হবে। সরকারকে বলবো, সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন 18 মাস যথেষ্ট সময়। এই সময়ের মধ্যেই সংস্কার করেন। যদি আপনাদের বেশি সময় লাগে, আপনারা রোড ম্যাপ প্রকাশ করেন। পরিকল্পনাবিহীন আপনারা চলছেন। আপনাদের 3 মাসের প্ল্যান কি, 6 মাসে কি চান, 9 মাসে কি চান, 12 মাসে কি চান, কোনো প্ল্যান নাই। র্যান্ডমলি আপনারা দেশ চালাচ্ছেন। এভাবে দেশ চলতে পারে না। দেশকে পরিকল্পিতভাবে চালাতে হয়। সুতরাং আমরা মনে করি যে অবশ্যই ইলেকশনের আগে রাষ্ট্র সংস্কার, তবে সেজন্য রোডম্যাপ থাকতে হবে। রোডম্যাপ ছাড়া, পরিকল্পনা ছাড়া কোনোভাবেই দেশ চলতে পারে না। এখন যে সকল উপদেষ্টারা আছেন তারা আসলে দেশ চালানোর জন্য পারফেক্ট না। যে কারণে আমরা বলছি যে পলিটিক্যাল নলেজ এবং অভিজ্ঞতা, শুধুমাত্র জ্ঞান না, বইয়ের জ্ঞান না, অভিজ্ঞতা থাকতে হবে। কারণ আপনি জানেন কিভাবে সাইকেল চালাতে হয়, কিন্তু সাইকেল চালাতে পারেন না, তাহলে তো হবে না। আপনার বইয়ের পাতার জ্ঞান আছে, মুখস্থ বিদ্যা আছে, কাজ হবে না। আপনাকে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যাদের আছে এই দুইটা জিনিস, জ্ঞান এবং অভিজ্ঞতা, তাদেরকে এই সরকারে বসাতে হবে। একজন ব্যক্তি 3টি মন্ত্রণালয়, হোয়াট ইজ দিস? কেন 3 জনকে পান না খুঁজে? চোখে দেখেন না যোগ্য লোক? সুতরাং আমরা এই সরকারের প্রতি বারবার বলছি, 18 মাস চালাতে পারবেন না যদি
যোগ্য ব্যক্তিদেরকে এই সরকারে যুক্ত না করেন। আমরা আহ্বান রাখবো, বারবার বলবো, এই সমালোচনাগুলো কেন করছি? যাতে করে সরকার তার যে বিপ্লবী চরিত্র, এই চরিত্র থেকে সুশীল চরিত্র বা এনজিও মার্কা চরিত্রে তারা পরিণত না হয়। আমরা চাই তারা একটি বিপ্লবী চরিত্র ধারণ করে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করার মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্বপ্ন, জনগণ যে জন্য জীবন দিয়েছে, রাজপথে নেমেছে, যে জন্য আহত হয়েছে, রক্ত দিয়েছে, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটানো। জানি না কতটুকু করতে পারবে, বাট আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। শেষ দিন পর্যন্ত যেমন সমালোচনা করব, সহযোগিতা করব। আমরা এই মিডিয়ার সামনে যা বলছি তাদের সামনে গিয়ে এর থেকে বেশি বলি। কারণ কি? কারণ এই সরকার তো আমার রক্তের উপর দাঁড়িয়ে আছে, এই সরকার আমার আন্দোলনের উপরে দাঁড়িয়ে আছে। এই সরকারকে বসাতে গিয়ে আমি 15 দিন একটানা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এই সরকারকে বসাতে গিয়ে আমাকে প্ল্যান করতে হয়েছে, আমাকে ফাঁসির ঝুঁকি নিতে হয়েছে। 24 সালে কি আমরা বসেছিলাম? আপনার কি তাই মনে হয়? 24 সালে আমরাই সর্বপ্রথম বিএনপিকে প্রস্তাব দিয়েছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের মাধ্যমে। এই পুরোটা সময় নুরুল হক নূর, রাশেদ খান, সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমান আমরা একসাথে কাজ করেছি। সুতরাং আমাদের অবদান ভুলে গেলে তো চলবে না। আমরা কি করেছি? 18 সাল থেকে 24 সাল আমরা সংগ্রাম করেছি। আমাদের ছাত্রনেতা বিনয় মোল্লা, তাকে র্যাবে তুলে নিয়ে গেল এই 24 সালে। 18 সালে তার ভূমিকা জানেন, তাকে এর আগে অ্যারেস্ট হতে হয়েছে। আমাদের সংগ্রামের ইতিহাস কি বলবো? 11 জন ভাই আমাদের শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে। আমরাই তো সর্বপ্রথম দলগুলোকে আমরা সেই আহ্বান জানিয়েছিলাম যে এতদিন রাজনৈতিক আন্দোলন করে আমরা সরকারকে সরাতে পারছি না। কারণ এই রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে সরকার এক ধরনের ভয় সৃষ্টি করেছে, সাধারণ মানুষ যুক্ত হয় না। এতদিন দেখেন, দীর্ঘ 8 থেকে 10 বছর পলিটিক্যাল দলগুলো আন্দোলন করেছে, সাধারণ মানুষ যুক্ত হয়নি। কেন হয়নি? সেই অপরাধ কি দলগুলোর? ভয়ের কারণে যুক্ত হয়নি। তো আমরা প্রস্তাব দিলাম যে যেহেতু পলিটিক্যাল মুভমেন্ট করে সরকারকে সরানো যাচ্ছে না, সামাজিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে সরাতে হবে, সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে এবং জাতীয় মুক্তির পথ আবিষ্কার করতে হবে। আমরা প্রস্তাব দিয়েছিলাম, মাঠে ছিলাম, বাস্তবায়ন ঘটিয়েছি। হাসিনার পতন হয়েছে দুইটা কারণ। একটা হলো পলিটিক্যাল সাধারণ মানুষ যখন নেমেছে, সাধারণ ছাত্ররা নেমেছে, এর সাথে দলগুলো তো সবসময় ওই সুযোগটার অপেক্ষায় ছিল যে কখন নামে। তো ব্যাটে বলে মিলে গেছে, ছক্কা হাঁকিয়ে গেছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে, শেখ হাসিনা অক্কা মেরেছে। সুতরাং সেই জায়গা থেকে বলবো যে পলিটিক্যাল দলগুলোর ব্যাপক ভূমিকা ছিল এবং সেই প্রস্তাব কিন্তু গণ অধিকার পরিষদ দিয়েছিল। এই আন্দোলনের সব থেকে বেশি যে দুটি দল ভূমিকা রেখেছে সেটি হলো বিএনপি এবং গণ অধিকার পরিষদ। এটি অস্বীকার করার কিছু না। এটি যে অস্বীকার করবে না সে তো আন্দোলন সম্পর্কে জানে না। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রশ্ন করেন গণ অধিকার পরিষদের ভূমিকা কী, আবার তারেক রহমান সম্পর্কে আমার কাছে প্রশ্ন করেন যে তার ভূমিকা কী। আমি বলবো যে 100-তে 100 তারেক রহমান 100-তে 100 ভূমিকা রেখেছে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর 100-তে 100 ভূমিকা রেখেছে, সালাউদ্দিন আহমেদ, রাশেদ খান আমরা 100-তে 100 ভূমিকা রেখেছি। যে পরিকল্পনা করেছিলাম সেটার বাস্তবায়ন ঘটিয়েছি। এবং যারা পরিকল্পনা করেছি, পরিকল্পনা তো আর ওই সবাইকে নিয়ে হয় না, একটি কোর টিম লাগে এবং সেই টিম ওয়ার্ক আমরা করেছি। 5 আগস্ট সকাল 10টা পর্যন্ত পরিকল্পনা হয়েছে। আমাদের সভাপতি নুরুল হক নূর জেলে, তখন কিন্তু বাকি দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। আর এদিকে আমি তো বললামই যে এই আন্দোলনে তারেক রহমানের ব্যাপক ভূমিকা আছে, সালাউদ্দিন আহমেদের ব্যাপক ভূমিকা আছে, যে ভূমিকা হয়তো বিএনপির অনেক শীর্ষ নেতারা পর্যন্ত জানে না। কারণ সব কিছু তো প্রকাশ করে হয় না। এখন হয়তো আমি বলছি, এখন বলার সময় এসেছে, কারণ এখন মানুষ প্রশ্ন করে যে পলিটিক্যাল দলগুলোর ভূমিকা কী। রাজনৈতিক দলগুলো 15 বছরে কিছু শিখতে পারে নাই, পলিটিক্যাল পার্টিগুলো কি করেছে সেটা আমি জানি। জামাতের ব্যাপক ভূমিকা আছে, জামাতকে সাথে নিয়ে বিএনপি, এমনকি হেফাজত, মাদ্রাসার ছাত্রদের ব্যাপক ভূমিকা আছে এবং তাদেরকেও কিন্তু কনভিন্স করতে হয়েছে যে তোমরা নামো। সহজে কিন্তু সবাই নামে নাই। এই দলগুলোকে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছি, বিএনপি কাজ করেছে, সবাই কাজ করেছে, জনগণ নেমেছে, সাধারণ শিক্ষার্থীরা নেমেছে, রাজনৈতিক দলগুলো নেমেছে। প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভূমিকা আছে। হ্যাঁ, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের ভূমিকা কম না, তারাও জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে। তো এখন যদি আমরা সেই আলোচনায় আসি যে কার ঝুঁকি কম কার ঝুঁকি বেশি, এই আলোচনায় গেলে
জাতীয় ঐক্য সংহতি যেটি আমরা সৃষ্টি করতে চাই সেটি নষ্ট হবে। যে কারণে আমরা চাই যে প্রত্যেকের অবদান আছে। সুতরাং যারা এই আন্দোলনের ভূমিকা রেখেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা পরিকল্পনা তৈরি করেছে, যারা প্রতিরোধ গড়ে তুলেছে, সেই সকল শিক্ষার্থী, জনতা, আন্দোলনকারী শক্তি, রাজনৈতিক দলগুলো সবাইকে নিয়ে সরকার হতে হবে, জাতীয় সরকার। জাতীয় সরকার না গঠন করলে এই সরকারের মুক্তি মিলবে না। তবে প্রশ্ন হলো সেই জাতীয় সরকার কখন হবে? নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে? এখন দলগুলোর ওয়াদা রয়েছে, 31 দফা রয়েছে, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ যারা যুগপৎ আন্দোলন করেছি, যে নির্বাচনের পরে জাতীয় সরকার। এটি নিয়ে আলোচনা হতে পারে, এটি নিয়ে বসতে পারি, টেবিলে আলোচনা হবে, টেবিলে সিদ্ধান্ত হবে। আমি একক সিদ্ধান্ত দিব না যে জাতীয় সরকার কখন হবে, নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে। যখনই হোক না কেন জাতীয় সরকার লাগবে। জাতীয় সরকার ছাড়া এই রাষ্ট্রের যে পরিবর্তন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, সেটি সম্ভবপর হবে না। আমরা সবসময় সংগ্রামের মধ্যেই ছিলাম, সংগ্রামের মধ্যে আমরা সবসময় থাকতে চাই। আমরা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চাই। আমরা দৃঢ় বিশ্বাস করি, সরকারের সমালোচনা হচ্ছে, আমরাও করছি, তবে রাষ্ট্র সংস্কার হবে। এই সরকার কতটুকু করতে পারবে জানি না, বাট যে গভর্নমেন্টই ক্ষমতায় আসুক না কেন আগামীতে, রাষ্ট্র সংস্কার না করলে আসলে কেউই শান্তিতে দেশ পরিচালনা করতে পারবে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।